এভরিওয়ান আসসালামু আলাইকুম। বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ের ইতপূর্বে ক্লাসে আমরা পার্ট 3 পর্যন্ত কমপ্লিট করেছি। আজ আমরা পার্ট 4 ও 5 থেকে পড়ব। প্রতিসরণের বাস্তব প্রয়োগ। ওকে, এটা পড়ার আগে, এখানে রিডিং পড়ার আগে তোমাদের এই চিত্রটা আমাদের বুঝে দিতে হবে, তাহলে আশা করি ফুল প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, এখানে একটা পাত্র আছে। এটা স্টিলের পাত্র হতে পারে, সিরামিকের পাত্র হতে পারে। তো পাত্র আছে একটা, এখানে একটা পয়সা রাখা আছে। আর এখানে বলেছে যে তোমার চোখটাকে এমন ভাবে রাখতে হবে ফার্স্টে, যেন তুমি সেই পয়সাটাকে না দেখতে পারো। এরপর আরেকজনকে বলেছে যে এইখানে পানি ঢালতে, আস্তে আস্তে পানি ঢালতে। তো পানি ঢালার পর তুমি সে পয়সাটাকে কিন্তু দেখতে পারবে। কিভাবে দেখলে? দেখো, পয়সাটা কিন্তু ছিল এখানে, ফার্স্টে পয়সাটা এখানে ছিল, তখন তুমি দেখতে পাওনি, কিন্তু পানি ঢালার পর কিসের জন্য দেখতে পেলে? তো দেখো, এটা এখন আমরা এখানে বুঝবো। পয়সাটা আছে, এই যে পয়সা। তো ফার্স্টে কি হয়, এই পয়সা থেকে আলোক রশ্মি উপর দিকে যায়। এই দেখো, পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করে। যখন বায়ু মাধ্যমে প্রবেশ করে, তার আগে এখানে একটা কোণের সৃষ্টি হয়। এই যে দেখো, এখানে একটা, এখানে একটা। তো দেখো, একটা কোণের সৃষ্টি হলো না? আচ্ছা, আমরা কি পড়েছিলাম? এটা হচ্ছে অভিলম্ব। আমরা কি পড়েছিলাম? আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন অভিলম্ব থেকে দূরে সরে যায় না, কাছে চলে আসে? কি পড়েছিলে? এর আগের ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছি, আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন কিন্তু অভিলম্ব থেকে দূরে সরে যায়। এই যে দেখো, দূরে সরে গেছে, কিন্তু এই যে দূরে সরে গেছে। দূরে যখন সরে যায়, এর ফলে এখানে তুমি মনে করো যে পয়সাটা এখানে আছে, এই যে পয়সাটা এখানে আছে, এখানে একটা পয়সার অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয় বা অবাস্তব ছায়া তৈরি হয়। তো দেখো, এখানে কিন্তু এটাই বলেছে, একটি স্টিলের মগ বা চীনামাটির বাটি নাও, এরপর মগ বা বাটিতে একটি মুদ্রা রাখো। এখন তোমার চোখকে এমন স্থানে রাখো যেন তুমি মুদ্রাটিকে দেখতে না পাও। এবার অন্য একজনকে ধীরে ধীরে মগ বা পাত্রে পানি ঢালতে বলো। কি হবে এবং কেন হবে তা বলতে পারবে? পর্যবেক্ষণ করে দেখবে, আস্তে আস্তে তুমি মুদ্রাটিকে দেখতে পাবে। এটি প্রতিসরণের ফলে সম্ভব হয়েছে। অর্থাৎ প্রতিসরণের ফলে আলো ঘন মাধ্যম পানি থেকে হালকা মাধ্যম বায়ুতে তোমার চোখে প্রতিসরিত হওয়ায় তুমি মুদ্রাটির অবাস্তব প্রতিবিম্ব দেখতে পাবে বা পাচ্ছ। তো ফুল কনসেপ্টটা এখানে এইটাই। যখন এইখানে ছিল, তখন তো এটার মধ্যে পানি ছিল না, তুমি দেখতে পাওনি। কিন্তু যখন পানি ঢালা হলো, তখন এখানে কি হলো, একটা অবাস্তব প্রতিবিম্বের সৃষ্টি হলো। এখন তুমি দেখতে পাচ্ছ যে পয়সাটা এখানে আছে, কিন্তু আসলে কিন্তু পয়সাটা এখানে নেই, পয়সাটা নিচে আছে। তো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। এখানেও এই ধরনেরই একটা কনসেপ্ট দেওয়া আছে। দেখো, একটি সোজা লাঠিকে কাত করে পানিতে ডুবালে উপর থেকে তাকালে পানির ভিতরে লাঠির অংশটি কেমন দেখাবে? পর্যবেক্ষণ করে দেখো, লাঠিটি ছোট, মোটা এবং উপরে দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। এটাও কিন্তু আলোর প্রতিসরণের ক্ষেত্রে হচ্ছে। এটা ওই যে পেন্সিলের একটা দেখাইছিলাম না, সেম কাহিনী এখানে। এরপর দেখো, এখানে আরেকটা আছে। এটা হচ্ছে, তুমি কি কখনো মাছ শিকার করেছো? সাধারণত পানিতে যে জায়গায় মাছটি দেখা যায়, আসলে কি মাছটি ওই জায়গায় থাকে? মোটেও না। আসলে যে মাছটি আমরা দেখি, এটি হলো তার অবাস্তব প্রতিবিম্ব। প্রকৃতপক্ষে মাছ থাকে আরেকটু দূরে এবং গভীরে। তো এই যে, এই কারণেই কিন্তু মাছটা একটা অবাস্তব প্রতিবিম্বের সৃষ্টি হয়। তো আশা করি তোমরা এই 3টা প্রসেসই ক্লিয়ার। এরপর আমরা নিচে যাব। তুমি নিশ্চয় বর্ষাকালে দেখেছো যে পুকুর ঘাট পানিতে তলিয়ে যায়। বর্ষার স্বচ্ছ পানির জন্য পুকুর ঘাটের সিঁড়িটা কোথায় দেখা যায়? কোথায় দেখা যায়? আসলে এটিকে যেখানে দেখা যায়, এটি থাকে না, সেখানে থাকে না আর কি, একটু নিচে থাকে। আচ্ছা, এরকম কিন্তু আমি অনেকবার ফেস করেছি। তো আমি তখন ঢাকা ক্যান্টনমেন্ট, সাভার ক্যান্টনমেন্টে ছিলাম। তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে এমন বৃষ্টি হয়েছে যে মানে সিঁড়িগুলো যে আছে না, প্রত্যেকটা ক্যান্টনমেন্টে কিন্তু এই ধরনের পুকুর থাকে। তো সেই পুকুরের একবারে সিঁড়ি পর্যন্ত পানি উঠে গেছে। তো সিঁড়ি পর্যন্ত যখন পানি উঠে গেছে, আমি কিন্তু দেখছি যে
মানে সিঁড়িটা আমার সামনে, কিন্তু আসলে কিন্তু ওইটা তার অবাস্তব প্রতিবিম্ব ছিল। তখন তো বুঝতাম না, তখন ছোট ছিলাম, কিন্তু এখন আসলে বুঝি যে ওইটা তার অবাস্তব প্রতিবিম্ব ছিল। আসলে সিঁড়িটা একটু নিচে ছিল, তো আমি যখন উঠতে গিয়েছিলাম তখন স্লিপ করে আবার পড়ে গিয়েছিলাম। তো এই রকমই এখানে দেখো এই কনসেপ্টটা এখানে বলেছে, ফলে অনেকে বুঝতে না পেরে পড়ে যায়, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। এমন ঘটনা আরো দেখতে পাবে তোমরা যদি সেন্ট মার্টিন দ্বীপের পাশে অবস্থিত ছেড়া দ্বীপে বেড়াতে গিয়ে থাকো। ওখানকার স্বচ্ছ পানিতে নিচের পাথর ও শৈবাল অনেক কাছে মনে হয়। এটা হয় মূলত আলোর প্রতিসরণের জন্যই। ওকে, এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্টে আমরা ঢুকতেছি, সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকট কোণ বা ক্রান্তি কোণ। সংকট কোণের আরেক নাম ক্রান্তি কোণ। আমরা কিন্তু মনে রাখবো, এই জিনিসটা মনে রাখবো যে সংকট কোণের আরেক নাম ক্রান্তি কোণ। ওকে, বুঝিয়ে দিচ্ছি তোমাদের এখন। তো এই যে দেখো, এটা একটা বিভেদ তল, এটাকে কিন্তু বিভেদ তল বলি আমরা। এটা হচ্ছে অভিলম্ব। আচ্ছা, এখন তোমার এইটা হচ্ছে হালকা মাধ্যম, হালকা মাধ্যম। এটা হচ্ছে ঘন মাধ্যম। এখন কি হবে, আলোক রশ্মি, ধরো একটা আলোক রশ্মি এই ঘন মাধ্যম থেকে, একটা আলোক রশ্মি এই ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে প্রবেশ করে, তাহলে আমরা সচরাচর কি জানি, অভিলম্ব থেকে এটি দূরে সরে যাবে। তো এর এটি এই দিক দিয়ে প্রতিসরিত হবে, তাই না? অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ওকে, এটা আমরা বুঝলাম, এই দিক দিয়ে প্রতিসরিত হবে, তাই না? আচ্ছা, যদি আমরা এই আলোক রশ্মিটা এই দিক দিয়ে প্রবেশ করায়, এই দিক দিয়ে নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আলোক রশ্মিটা কিন্তু এই অভিলম্ব থেকে আরো সরে যাবে। অভিলম্ব থেকে আরো সরে যেয়ে দেখো এই যে বিভেদ তলের উপর, এই বিভেদ তল দিয়ে কিন্তু প্রতিসরিত হবে, বিভেদ তল দিয়ে প্রতিসরিত হবে। ওকে, তো যখন বিভেদ তল দিয়ে প্রতিসরিত হবে তখন অবশ্যই এই কোণের মান হবে কত ডিগ্রি? তখন অবশ্যই এই কোণের মান হবে আমাদের 90 ডিগ্রি। এই কোণকে 90 ডিগ্রি করার জন্য আমাদের এইখানে যে কোণটা সৃষ্টি হইলো, এই কোণকেই বলে মূলত ক্রান্তি কোণ বা সংকট কোণ অথবা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, তাহলে আমরা এখন ক্রান্তি কোণ কোনটা বুঝেছি। ও, আশা করি আমরা ক্রান্তি কোণটা বুঝেছি। তো এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নামের জন্য একে প্রকাশ করা হয় থিটা সি দ্বারা। কি দ্বারা? থিটা সি দ্বারা প্রকাশ করা হয় এই ক্রান্তি কোণকে। এখন তোমরা চাইলে ক্রান্তি কোণ বা সংকট কোণের সংজ্ঞা লিখে নিতে পারো, এই চিত্র থেকেই লেখা যাবে। দেখো, ওকে, আমার সাথে সবাই কিন্তু এখন লেখা শুরু করো। সংকট কোণ, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে তির্যকভাবে যাওয়ার সময় এই আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, একে বা এই সেই কোণকেই কি বলে? সংকট কোণ বা ক্রান্তি কোণ অথবা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলে। লিখে নাও সবাই সংজ্ঞাটা। এরপর আমরা দেখব হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোক রশ্মিটাকে যদি আমি এই সংকট কোণের চেয়ে বড়, অর্থাৎ সংকট কোণের চেয়ে একটু দূর থেকে আমি যদি আপতন করি, তাহলে এর প্রতিফলন ঘটবে কোন দিক দিয়ে? দেখো, এর প্রতিফলন ঘটবে কিন্তু এই দিক দিয়ে। কারণ আমরা জানি যখন তোমার ঘন থেকে হালকায় যায় তখন কিন্তু এটা অবিলম্ব থেকে দূরে চলে যায়। তো দেখো, এটা কিন্তু আবার ঘন মাধ্যমে ফিরে আসলো, ঘন মাধ্যমে ফিরে আসলো। তো এই যে এইটাকে বলে হচ্ছে, এই ঘটনাকে বলে হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আর এখানে কিন্তু প্রতিসরণ ঘটেনি, এখানে ঘটেছে প্রতিফলন। প্রতিসরণ ঘটে হচ্ছে যখন ঘন থেকে হালকায় যাচ্ছে, ঘন থেকে হালকায় যাচ্ছে, সেক্ষেত্রে এখানে প্রতিসরণ ঘটছে, বুঝছো? সেক্ষেত্রে এখানে প্রতিসরণ ঘটছে। কিন্তু এটা কিন্তু দেখো ঘন মাধ্যম থেকে যে আবার ঘন মাধ্যমে ব্যাক করলো, এটাকে আমরা প্রতিসরণ বলতে পারবো না, এটাকে আমরা বলবো প্রতিফলন। দ্যাটস ওয়াই এটাকে বলে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মনে রাখবা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে এটা অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাবে, হালকা থেকে ঘনের দিকে না কিন্তু। এরপর দেখো,
সংকট কোণের চেয়ে কিন্তু বড় কোণ সৃষ্টি করবে। তো মনে রাখবে এই জিনিসগুলো। ওকে, তো এখানে তুমি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি এইটা বুঝলা। এখন তোমাদের এই জিনিসটা আমি বইয়ের মতো করে লিখে দেই, তোমরা এখন এই জিনিসটাকে চিহ্নিত করা শেখো। অবশ্যই তোমরা খাতায় আরেকটু ভালো করে আঁকাবা। আমার এই মানে মাউস দিয়ে আমি কিন্তু এই দেখো মাউস দিয়ে আঁকাচ্ছি, তো মাউস দিয়ে আসলে ভালো করে আঁকানো সম্ভব না। তোমরা একটু খাতায় সুন্দর করে আঁকাবা। তো দেখো তোমাদের বইয়ের মতো করেই আমি বুঝে দিচ্ছি তোমাদের। আমি আর বাড়তি কিছু করলাম না, বাড়তি কিছু করলে তোমরা বুঝবে না। দ্যাটস ওয়াই আমি একবারে বইয়ের মতো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে সংকট কোণ কোনটা, দেখো এখানে সংকট কোণ হচ্ছে এই যে এটা। এটা হচ্ছে আমাদের সংকট কোণ। তো সংকট কোণকে এখানে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে সংকট কোণটা হচ্ছে আমাদের সংকট কোণটা হচ্ছে কিউ কিউ ও আর হচ্ছে এন প্রাইম, কিউ ও এন প্রাইম, তাই না? কিউ ও এন প্রাইম। তো আশা করি এই চিত্র অনুযায়ী তোমরা এখন সংকট কোণটা বুঝলা। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটেছে কোন দিক দিয়ে, এই যে আর থেকে এই যে আর থেকে এই যে আর প্রাইম, কোন দিক, এই আর প্রাইমে ঘটেছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো এই জিনিসগুলো আর কি এখানে এখানে তোমার ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা এই ব্যাখ্যাগুলো পড়ে নিবা। তো এখানে জাস্ট এগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, দেখো পার্ট 6 ও 7 পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকট কোণ বা ক্রান্তি কোণ। আলোকরশ্মি যখন ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায়, ফলে প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হয়। প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হয়। এভাবে আপতন কোণের মান ক্রমশ বাড়তে থাকলে প্রতিসরণ কোণও অনুরূপভাবে বাড়তে থাকে। তোমাকে বলেছে যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম থেকে এটা হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন এর আপতন কোণের মান যত বাড়ে এর প্রতিসরণ কোণের মান তত অবিলম্ব থেকে দূরে সরে যায়, এর প্রতিসরিত কোণের মানও কিন্তু বাড়ে আস্তে আস্তে। তো আপতন কোণের মান বাড়লে প্রতিসরণ কোণের মানও বাড়বে, এটা বলেছে এখানে। কিন্তু ওই নির্দিষ্ট দুটি মাধ্যমের জন্য আপতন কোণের কোনো একটি মানের জন্য এ ক্ষেত্রে অবশ্যই 90 ডিগ্রি অপেক্ষা কম প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল বরাবর চলে যায়। এই যে এইটার কথা বলেছে, তোমাকে এখন এখানে সংকট কোণের কথা বলবে। কি বলেছে, যে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি অপেক্ষা কম না কিন্তু 90 ডিগ্রি হয়, এই কোণটাকে বলবে হচ্ছে তোমার সংকট কোণ। এই যে এই ক্ষেত্রে ওই আপতন কোণকে আমরা সংকট কোণ বলি। তো আমি আশা করি আমারটাই সহজ, আমি সংকট কোণের যে সংজ্ঞা দিয়েছি তোমরা জাস্ট ওইটাই লিখে দিবা, এখানে আর কিছু করা লাগতেছে না তোমাদের। এখানে বলেছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, দেখো পরীক্ষা করে দেখা যায় যে ওই ক্ষেত্রে আলোক রশ্মি আর প্রতিসরিত না হয়ে বিভেদ তল থেকে একই মাধ্যমে প্রতিসরিত হয়ে আসবে। এক্ষেত্রে বিভেদ তল প্রতিফলক হিসেবে কাজ করে এবং এই প্রতিফলন সাধারণত প্রতিফলনের নিয়মানুসারে হয়। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। দেখো আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বড় হয় সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তোমার এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, এইটুকুর মধ্যে এটা বলেছে। এখন দেখো চিত্রের মাধ্যমে তোমাকে বোঝাচ্ছে যে কোথায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটেছে, কোথায় তোমার সংকট কোণ সৃষ্টি হয়েছে, এটা তো আমি এখানে বুঝিয়ে দিলাম তোমাদের। ওকে, এটা ক্লিয়ার আমাদের। এখানে কি বলেছে, এখন প্রশ্ন হলো এর সাথে সাধারণত প্রতিফলনের পার্থক্য কোথায়, মানে তোমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাথে সাধারণ যে তোমার প্রতিফলন আছে এটার পার্থক্য কোথায়। সাধারণ প্রতিফলনের সময় দেখা যায় আলোর কিছু অংশ প্রতিসরিত হয়, কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে দেখা যায় সমস্ত আলোক রশ্মি প্রতিফলিত হয়। এখানে আরো বেশ কিছু তোমাদের সংজ্ঞা দিব, পার্থক্য দিব, এগুলো থেকে তোমরা আরো ক্লিয়ার হবা। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
তো এর পরে যে দুইটা টপিক পড়াবো, অপটিক্যাল ফাইবার, ম্যাগনিফাইং গ্লাস এবং চোখ, মানব চক্ষু, মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কেউ মিস করবে না। এখানে ক্যামেরারও একটা তোমরা আরেকটা ক্লাস পাবা। তো এই জিনিসগুলো কেউ মিস করবে না, এই জিনিসগুলো থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।